ভৌতিক ঘটনা। ভৌতিক ঘটনার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার 20 নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন, আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। কয়েকদিন আমাদের গল্প এক কারণবশত না আসতে পারায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই আমি আজ আপনাদের জন্য এক ভয়ঙ্কর কাহিনী নিয়ে এসেছি। তাই আর কথা না বাড়িয়ে আমরা আজকের গল্পটি ডাক্তারবাবু এবং লাশ কাটা ঘরের ঘটনা শুরু করছি। আজকের গল্পটি যিনি পাঠিয়েছেন তার নাম অপরাজিতা রায়। তো অপরাজিতা যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেইভাবেই বলার চেষ্টা করছি। হাই দাদা, আমি অপরাজিতা, বাংলাদেশ থেকে ভৌতিক ঘটনার রেগুলার শ্রোতা। ভূতকে বিশ্বাস না করলেও ভূতের ঘটনা শুনতে বেশ ভালো লাগে আমার জীবনের শোনা অনেক ঘটনার মধ্যে একটি সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমার স্যারের কাছ থেকে শোনা। আমার স্যারের মামার নাম বিজয় ঘোষ, একজন ডাক্তার। মেডিকেল কলেজ থেকে পাস আউট হওয়ার পর তিনি পুরোপুরিভাবে জয়েন করেন এই প্রফেশনে। যেহেতু একজন ডাক্তার, কাজের জন্য বিভিন্ন সময় তাকে বিভিন্ন জায়গায় থাকতে হতো। আমাদের বাংলাদেশে চট্টগ্রাম বলে একটি জায়গা আছে, সেখানে বিশাল শহর, কিন্তু পাহাড়ি অঞ্চল, সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। সেখানে উনি ট্রান্সফার হলেন সেই চট্টগ্রামে। সেখানে এক হসপিটালে তিনি কাজ করতেন এবং তিনি থাকতেন ডাক্তারদের কেবিনে। সেটি একদম হসপিটালের পাশেই ছিল এবং সেই কেবিন যাবার পর তার যদি বন্ধুত্ব সব থেকে ভালো হয়ে থাকে, সেটি ছিল সেই কেবিনের সিকিউরিটি গার্ডের সাথে তার প্রথম থেকেই একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। মিশুকে মানুষ ছিলেন, তাই সহজেই মিশে যেতে পারতেন সবার সাথে। প্রথম সেই কেবিন যাবার পর সেই সিকিউরিটি গার্ড ওনাকে বলেছিল যে আপনি সকালে যতই কাজ করেন না কেন, সন্ধ্যার পর আপনাকে কেউ যদি এমার্জেন্সি কল করে থাকে রুগী দেখতে যাবার জন্য, তাহলে আপনি তাড়াহুড়ো করে বেরোবেন না। যাবার সময় আমাকে বলে যাবে, ও দরকারে আমি আপনার সাথে যাব। কিন্তু ডাক্তারবাবু কথাটিকে এতটাও তোয়াক্কা করলেন না। তিনি তার মতো ডিউটি করতে লাগলেন। চলছে বেশ কয়েকটা দিন। সকালে ডিউটি করছে, রাত্রিতে সাধারণত অত কোনো রুগী দেখবার কলও আসতো না, এবং বলা চলে প্রথম 7 দিন রাত্রিবেলা কোনো এমার্জেন্সি কল এলো না। প্রতিদিনের মতো সকালবেলা উঠে হসপিটালে যান, নিজে ডিউটি পূরণ করেন এবং চলে আসেন সকালবেলা। তারপর রাত্রিবেলার টাইমটা একটু পড়াশোনা করে, একটুখানি বারান্দায় ঘুরে ফিরে কাটিয়ে দেন। 7 দিন পর উনি হসপিটালের ডিউটি শেষ করে কেবিনে নিজের রুমে এসে কিছু খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলেন। কিছু কাজ করবেন। আর বলে রাখা ভালো, সেদিন রাত্রিতে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, তাই হালকা হালকা বাতাসও বইছে। ডাক্তারবাবু তখন খাটে বসে বই পড়ছে। এমন সময় তাড়াহুড়ো করে কে যেন খুব জোরে নক করল। তখন উনি গিয়ে দরজা খুলে দেখলেন যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে খুব চিন্তিত দেখাচ্ছে। তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে। তাকে দেখে মনে হচ্ছে তার মুখে একটা ভয়ের ছাপ, এবং এই ভয় কোনো আপনজনদের হারানোর ভয়ের ছাপ নয়। মেয়েটি ডাক্তারবাবুকে এক নিঃশ্বাসে বলে গেল, স্যার এক্ষুনি একবার আমার সাথে চলুন,
আমার বোন ভীষণ অসুস্থ, তাকে দেখবেন, চলুন আমার সাথে। একজন ডাক্তার হিসাবে তার প্রধান কাজ হলো কোনো রুগীকে দেখা। তখন তার মনে পড়ল যে সিকিউরিটি গার্ড তাকে বলেছিল যে সন্ধ্যার পর কেউ যদি রুগী দেখতে ডাকে তাহলে যেন সেই সিকিউরিটি গার্ডকে সাথে নিয়ে যায়। কিন্তু দায়িত্ব সবার কাছে হার মেনে গেল। ডাক্তার সেই সমস্ত কথা ভুলে গিয়ে সেই মেয়েটির সাথে ছুটে বেরিয়ে গেলেন পাহাড়ি রাস্তা একেবারে ভিজে গেছে, তাই খুব তাড়াতাড়ি করে হাঁটছেন। উনি আস্তে আস্তে পা ফেলে যাচ্ছেন মেয়েটির পিছন পিছন। যেতে যেতে মনে হলো একটা জিনিস খেয়াল করলেন, মেয়েটি খুব দ্রুত এগিয়ে চলেছে। কিছু দূর যাবার পর মেয়েটি তাকে একটা বাড়িতে নিয়ে গেল, যেখানে বেশ বড় একটা উঠোন রয়েছে। মেয়েটিকে উনি জিজ্ঞাসা করলেন, কোথায় কোথায় তোমার বোন, কোথায় আমাকে তার কাছে নিয়ে চলো। তখন মেয়েটি তাকে একটি ঘর দেখে বলল, ওই ঘরে রয়েছে আমার বোন ডাক্তারবাবু। ডাক্তারবাবু তারপরে মেয়েটিকে বললেন, তুমিও আমার সাথে চলো। মেয়েটি তখন ডাক্তারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আমি আমি কি করে যাব? আপনি দেখতে পাচ্ছেন না আমার যে পা নেই? তখন এই কথাটি শোনার পর ডাক্তারবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়ল। মেয়েটির পায়ের দিকে তাকিয়ে এসে দেখলেন, হ্যাঁ সত্যিই তো, মেয়েটির দুটো পা কাটা। তাহলে এতক্ষণ পর্যন্ত মেয়েটা যে তার কেবিন থেকে এই ঘর অবধি আসলো, তাহলে মেয়েটা কি করে আমার সাথে হেঁটে হেঁটে এলো ও আমার থেকে দ্রুত কিভাবে এসেছিল? ডাক্তারবাবুর শরীরটা কেমন যেন কাঁপতে শুরু করলো। তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে যেতে শুরু করলো এবং এই সব ভাবতে ভাবতে হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন যে মেয়েটা তার আর পাশে দাঁড়িয়ে নেই। সেই সময় হঠাৎ সেই ঘরটা থেকে কেউ জানালা থেকে হাত বাড়িয়ে ডাক্তারবাবুকে ডাক দিয়ে বললেন যে, আমি অসুস্থ, আমার কাছে আসুন, আমাকে দেখুন। তখন ডাক্তারবাবু ভয় পেতে পেতে ঘরের মধ্যে গেলেন এবং ডাক্তারবাবু যা দেখলেন তিনি আর নিজের মাথা ঠিক রাখতে পারলেন না, কারণ তিনি যেই মেয়েটির সাথে এসেছেন সেই মেয়েটির দুটো পা কাটা এবং সেই মেয়েটি ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এটি দেখে ডাক্তারবাবু নিজের মাথা আর ঠিক রাখতে পারলেন না ও তিনি নিজের জ্ঞান হারিয়ে ফেললেন এবং ওনার যখন জ্ঞান ফেরে তখন তিনি হসপিটালে ছিলেন। তিনি পরে জানতে পারেন যে তাকে সেই তার বন্ধু সিকিউরিটি গার্ড লোকটি তাকে হসপিটালে নিয়ে আসে ও তারপর থেকে আর ডাক্তারবাবু কোনো দিন রাত্রিবেলা কোনো রুগী দেখতে যান না। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে চলে যাচ্ছি আমরা সরাসরি 2 নম্বর ঘটনায়, একটি লাশ কাটা ঘরের ঘটনা। তাই বেশি কথা না বাড়িয়ে সেকেন্ড ঘটনাটি শুরু করলাম। সেকেন্ড ঘটনা পাঠিয়েছেন আকাশ, তার বাড়ি পুরুলিয়াতে। ঘটনাটি ঘটেছে আকাশের নিজের কাকার সাথে। তখন আমার কাকার বয়স 20 কি 21 বছর। তখন বাজে রাত 11টা। আমার কাকা ছিল খুব সাহসী একজন ছেলে। রাত 11টার সময় স্কুলের মাঠে বন্ধুদের সাথে গল্প করছিল সে। তার স্কুলের মাঠ থেকে 20 কি 26 মিনিট দূরত্বে ছিল একটি লাশ কাটা ঘর। বন্ধুদের সাথে গল্পে গল্পে এক বন্ধু বলে বসলো, অর্থাৎ বাজি ধরে বলল, এখন যে লাশ কাটা ঘর থেকে ঘুরে আসতে পারবে তাকে 500 টাকা দেওয়া হবে। কারোরই যেতে মন চাইছিল না, সবাই ভয়ে ভয়ে পাচ্ছিল, কারণ সকলে জানতো সেখানে অনেক ভৌতিক ঘটনা রাত্রিবেলাতে ঘটে। কিন্তু আমার কাকা ছিলেন ডানপিটে এবং খুব সাহসী। হঠাৎ করে সে বলে ফেলে, আমি যাব। যেমন কথা তেমনই কাজ। সে যাবার জন্য পুরোপুরিভাবে তৈরি হয় ও যেতে থাকে সেই লাশ কাটা ঘরের উদ্দেশ্যে।
এবং প্রথম প্রথম সবই ঠিক ছিল, আর শেষ সময় লাশ কাটা ঘরের দরজা সব সময় খোলা থাকতো, যে কেউ সেইখানে ঢুকতে পারতো। আর তখন লাশ কাটা ঘর এত উন্নত ছিল না। বন্ধুদের মধ্যে শর্ত হয়েছিল লাশ কাটা ঘরের মধ্যে একটা আম গাছের ডাল রেখে আসতে হবে। আম গাছের ডালটা আছে কি না সেটা দেখার জন্য বন্ধুরা পরের দিন সকালে গিয়ে দেখে আসবে। যদি বন্ধুরা আম গাছের ডালটা দেখতে পায় তাহলে তারা বিশ্বাস করবে যে সে লাশ কাটা ঘরের মধ্যে গিয়েছিল। আর যদি না খুঁজে পায় তাহলে তারা আর 500 টাকা দেবে না, এবং তার উপর অপমান তো আছেই। কাকা লাশ কাটা ঘরের মধ্যে গিয়ে তিনি দেখলেন এক অদ্ভুত গন্ধ তার নাকে আসতে শুরু করেছে। সেটা কি এক কথায় দুর্গন্ধ বলা চলে? ওষুধের গন্ধ এবং লাশ কাটা ঘরের গন্ধ, দুটি গন্ধ মিলেমিশে এক অদ্ভুত গন্ধ তৈরি করেছে। একটা ঝিমঝিমে পরিবেশ, মনে হলো এই বুঝি একটা লাশ ভেসে আসলো। কাকা লাশ কাটা ঘরের মধ্যে যত ঢুকছে তার মনে হচ্ছে যেন এই বুঝি তার পেছনের দরজাটা বন্ধ হয়ে যায়। যত ভিতরে যাচ্ছে মনে হচ্ছে যেন তাকে চারপাশ থেকে কেউ যেন দেখছে। আম গাছের ডালটা নিয়ে এগিয়ে গিয়ে সেটাকে রাখার মুহূর্তে হঠাৎ তার মনে হলো পিছনে কেউ যেন একজন কাঁদছে। একটা কান্নার আওয়াজ। সেই কান্নার আওয়াজ শুনে এক মুহূর্তের মধ্যে তার ভয়ে বুক কেঁপে উঠল, এবং সে যখন পিছনে ফিরে দেখল সে তাকিয়ে দেখল কেউ নেই। তারপরে সে লাশ কাটা ঘরের ভিতর আম গাছের ডালটা যেই রেখেছে, আবার সেই কান্নার আওয়াজ। ডালটা তখনও হাত থেকে মাটিতে সে রাখেনি। তার আগেই সে আবারও পিছন ফিরে তাকালো, এবং তাকিয়ে হঠাৎ করে সে দেখতে পেল একজন কালো কাপড় পরা ঠিক দরজার সামনে বসে কাঁদছে। সে সেই ডালটাকে সেখানেই ফেলে দিয়ে ভয়ে কাঁপতে শুরু করলো। এমন সময় সেই কালো কাপড় পরা ব্যক্তিটি বলে উঠল, তুমি এখানে এসে অনেক বড় ভুল করেছে রতন। এবং তিনি ব্যক্তি নন, তিনি একজন মহিলা বলে উঠল, তুমি অনেক বড় ভুল করেছ রতন। কাকার তখন তার পায়ের মাটি সরে গেছে, কারণ কাকার নাম যে রতন এই মহিলা সেটি জানলো কি করে। ও এত রাতে মহিলা ঠিক কী করছে এখানে একা একা? ও এইগুলি সব ঘটেছিল লাশ কাটা ঘরের ভেতর। ও বলে রাখা ভালো, আমাদের জেলার নাম রাজবাড়ি, বাংলাদেশে। প্রত্যেক হাসপাতালে লাশ কাটা ঘর হাসপাতালের ভিতরে থাকলেও আমাদের এই রাজবাড়িতে হাসপাতাল থেকে লাশ কাটার ঘর অনেক দূরে। মুহূর্তের মধ্যে কাকা দেখতে পেল সেই কালো কাপড় পরা মহিলাটির দুদিকে আরও 2 জন একই রকম কালো কাপড় পরে বসে রয়েছে। এই দেখে কাকার অবস্থা একেবারে খারাপ, এবং সে দরজার দিকে কোনো রকমে দৌড়ে গিয়ে লাশ কাটা ঘর থেকে দৌড়ে তার ঘরের দিকে যেতে শুরু করলেন। এবং অনেকটা পথ দৌড়ানোর পর সে বুঝতে পারলেন যে সেই লাশ কাটা ঘরে থেকে অনেকটা দূরে চলে এসেছেন। তখন তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার মনে হলো যেন তার পাশে কেউ যেন একজন হাঁটছে। তিনি পাশে তাকিয়ে দেখলেন সেই কালো কাপড় পরা মহিলা তার সাথে হাঁটছেন, এবং তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছেন, তুমি অনেক বড় ভুল করেছো রতন। এটা শোনার পর কাকা দৌড়ে তার বাড়িতে চলে গেলেন, এবং সেই রাতের পর তার প্রচণ্ড জ্বর এলো। পরদিন তার বন্ধুর সাথে তার দেখা করতে যেতে পারলেন না। তার বন্ধুরা কাকার বাড়িতে এসে কাকার কাছে সমস্ত কথা শুনে প্রথমে তার কথা না বিশ্বাস করলেও পরে কাকার সেই জ্বর দেখে তারা বিশ্বাস করতে বাধ্য হলো। এবং বন্ধুদের নিজেদের মধ্যে আলোচনা পরবর্তীকালে গ্রামের একজন বয়স্ক লোকের কাছ থেকে তারা জানতে পারল যে সেই পথ দিয়ে ফেরার পথে আরও 10 জন আগেও মারা গেছে, এবং আমার কাকা কি করে প্রাণে বেঁচে গেছিল তা জানি না।
কিন্তু তারপর আরও অনেক দিন কাকার জ্বর ছিল। ও কাকা সেই থেকে কোনো দিন আর বন্ধুদের সঙ্গে সন্ধ্যা অবধি মাঠে থাকতেন না। ও এইসব শোনার পর সরকার থেকে সেই লাশ কাটা ঘরটিকে চিরদিনের মতো বন্ধ করে দেয়। ও গ্রামেরও আর কেউ সেই লাশ কাটা ঘরের দিকে যায় না। তো এই ছিল আজকে আমাদের 2 নম্বর ঘটনা। দুটি ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।